দেশের অভ্যন্তরীণ সামরিক ক্ষেত্রের এরকম অস্ত্র ভাণ্ডারের রিপোর্ট আপনি জনসমক্ষে জানিয়ে দিচ্ছেন। যদি তাই হতো তাহলে কিম জং উন বিশ্ববাসীকে কখনো জানাতেন যে তার কাছে নিউক্লিয়ার রয়েছে, উত্তর কোরিয়ায় পরমাণু রয়েছে? এটা কেন জানাতে হয়? তার কারণ যাতে শত্রুপক্ষ জানে যে আমরাও শক্তিশালী। ভারত এই মুহূর্তে শুধু শক্তিশালী নয়, আরও শক্তিশালী হতে যাচ্ছে। ওই যে বলেছি 2030-এর লক্ষ্যমাত্রা, সুপার পাওয়ার হবে ভারত, একদিকে অর্থনীতি, অন্যদিকে সামরিক ক্ষেত্রে। আমাদের সামরিক ভাণ্ডার যে একদম পূর্ণ, প্রায় 16 ঘরা পূর্ণ, সেটা বিশ্ববাসীকে জানাতে হয়। তাদেরকে সতর্ক করে দেওয়া দরকার, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশের মতন দেশগুলিতে যেখান থেকে প্রতিদিন যুদ্ধের হুমকি আসে, তাদেরকে অন্তত সতর্ক করে দেওয়া দরকার যে দেখ ভাই, বেশি যুদ্ধ করিস না, আমাদের কাছেও অনেক কিছু আছে। সেন্টার ক্লিয়ার ₹79,000 crore ডিফেন্স প্রপোজালস টু এনহ্যান্স ক্যাপাবিলিটিস অফ আর্ম ফোর্স। একে তো লঞ্চ করে দিলাম, কিন্তু ও যতক্ষণ না লক্ষ্য স্থির করবে যে কোথায় আমাকে হামলা করতে হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ড্রোন আকাশে উঠতে সক্ষম। আবার নতুন কি আসছে, S-400 কেও নিরাপত্তা দেওয়ার জন্য আরো একটা জিনিস অন্তর্ভুক্ত হচ্ছে। আচ্ছা, ধরুন উত্তর কোরিয়াতে নিউক্লিয়ার রয়েছে, পরমাণু, কিন্তু কিম জং উন সে কথা কাউকে বলছেন না, একদম লুকিয়ে রেখেছেন, কোনো শো অফও করছেন না, আর কাউকে জানাচ্ছেনও না। তাহলে কি উত্তর কোরিয়ার মতন একটা দেশকে কেউ ভয় পাবে? আমেরিকা, চীন, এই ধরনের মতন বৃত্তশালী দেশগুলি কেন ভয় পাবে উত্তর কোরিয়াকে? তার জন্য কি দরকার? তার জন্য তোমার কাছে যে সম্পদ রয়েছে, সামরিক যে সম্পদ রয়েছে, সেগুলো শো অফ করতে হবে, বিশ্বের কাছে তুলে ধরতে হবে যে দেখুন, আমাদের কাছেও কিন্তু এই সমস্ত জিনিসপত্র আছে। আপনারা ভাববেন না আপনারা যখন আক্রমণ করবেন আমরা চুপ করে বসে থাকব। এই কারণেই তো জানানো। কারণ এই কথাটা দিয়ে আমি আজকে কেন শুরু করছি আজকের এই এপিসোড। আমি গত একটি এপিসোডে আপনাদের জানিয়েছিলাম যে ভারতের সামরিক ভাণ্ডারে আর কি অন্তর্ভুক্ত হতে চলেছে। শুধু তাই নয়, নতুন কি ব্যালিস্টিক মিসাইল, কি নিউক্লিয়ার সাবমেরিনের উৎক্ষেপণ সফল হয়েছে, এবং কোন দেশের সঙ্গে নতুন কি চুক্তি হয়েছে সামরিক ক্ষেত্রে, এই সমস্ত দিক আপনাদের সামনে একটা তুলে ধরেছিলাম একটা এপিসোডের মাধ্যমে। সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে দেশের অভ্যন্তরীণ সামরিক ক্ষেত্রের এরকম অস্ত্র ভাণ্ডারের রিপোর্ট আপনি জনসমক্ষে জানিয়ে দিচ্ছেন, এটা তো জানানো উচিত নয়। যদি তাই হতো তাহলে কিম জং উন বিশ্ববাসীকে কখনো জানাতেন যে তার কাছে নিউক্লিয়ার রয়েছে, উত্তর কোরিয়ায় পরমাণু রয়েছে? কখনোই জানাতেন না। বুঝতে পারছেন? এটা কেন জানাতে হয়? তার কারণ যাতে শত্রুপক্ষ জানে যে আমরাও শক্তিশালী। আর ভারত এই মুহূর্তে শুধু শক্তিশালী নয়, আরও শক্তিশালী হতে যাচ্ছে। ওই যে বলেছি 2030-এর লক্ষ্যমাত্রা, সুপার পাওয়ার হবে ভারত, একদিকে অর্থনীতি, অন্যদিকে সামরিক ক্ষেত্রে। দুদিকেই এগিয়ে যাচ্ছে ভারত দ্রুত। আর সেই কারণেই আজকের আমাদের এই এপিসোডের নাম ইন্ডিয়া ইজ বিকামিং মোর স্ট্রঙ্গার। গত যে এপিসোডে আপনাদের জানিয়েছিলাম যে ৭৯,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুন করে, বুঝতে পারছেন? এবং সেই বরাদ্দ টাকা থেকে কি আনা হবে, কোন জিনিস নতুন করে অন্তর্ভুক্ত করা হবে, তার একটা ছোট্ট লিস্ট আপনাদের আমি দিয়েছিলাম। আজকে সেই লিস্টটাই ব্যাখ্যা করব। প্রত্যেকটা অস্ত্র সামগ্রী, তার নাম, বিবরণ আপনাদের সামনে তুলে ধরব এবং জানাবো কার কি কার্যক্ষমতা। তাহলে চলুন শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, আমাদের সামরিক ভাণ্ডারে কি অস্ত্র রয়েছে এবং কোন অস্ত্র সামগ্রী নতুন করে অন্তর্ভুক্ত হচ্ছে, সেটা বিশ্ববাসীকে জানানো দরকার। কেন দরকার? তার কারণ তাদেরকে সতর্ক করে দেওয়া দরকার, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশের মতন দেশগুলিতে যেখান থেকে প্রতিদিন যুদ্ধের হুমকি আসে, তাদেরকে অন্তত সতর্ক করে দেওয়া দরকার যে দেখ ভাই, বেশি যুদ্ধ করিস না, আমাদের কাছেও অনেক কিছু আছে এবং আরও কিছু অন্তর্ভুক্ত হচ্ছে। আর সেই কারণেই
এই কারণেই জানানোর জন্যই এয়ার ইন্ডিয়া আকাশবাণী এই ধরনের হেডলাইন করে, সেন্টার ক্লিয়ার ₹79,000 crore ডিফেন্স প্রপোজালস টু এনহ্যান্স ক্যাপাবিলিটিস অফ আর্ম ফোর্স। বুঝতে পারছেন, যদি গোপনই করার কথা থাকতো তাহলে আমরা কেন জানতাম? কেন আমরা এই ধরনের একটা গ্রাফিক্স তৈরি করতো এয়ার ইন্ডিয়া এবং আপনাদেরকে দেখাতো যে দেখুন এই সমস্ত জিনিস নতুন করে অন্তর্ভুক্ত হতে চলেছে। লক্ষ্যমাত্রা 2028, লক্ষ্যমাত্রা 2030 সুপার পাওয়ার হওয়ার জন্য, আর এইগুলো অন্তর্ভুক্ত হওয়ার জন্য 2028 জানাতো না, তাই তো? জানাচ্ছে তার কারণ এটাই যে আপনারা জানুন এবং সতর্ক থাকুন, বেশি তিরিং বিরিং করবেন না। আজকে তাই আমি যে লিস্টটা আপনাদের আগের দিন দেখিয়েছিলাম সেই লিস্টটাই ধরে ধরে আপনাদেরকে দেখাবো যে কোন কোন যন্ত্রাংশ নতুন করে সামরিক ক্ষেত্রে অন্তর্ভুক্ত হচ্ছে এবং তার কি কি কার্যক্ষমতা। বলছে দেখুন ৭৯,০০০ কোটি টাকার প্রতিরক্ষা প্রস্তাবে ছাড়পত্র ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের। ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএসি সশস্ত্র বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়াতে মোট ৭৯,০০০ কোটি টাকার প্রতিরক্ষা প্রস্তাব অনুমোদন করেছে। এই অনুমোদনের আওতায় ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়া এয়ার ফোর্স 3 বাহিনীর জন্যই একাধিক অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। কি কি সেই অস্ত্র, কি কি সেই প্রযুক্তি, চলুন খতিয়ে দেখা যাক। কি বলছে ইন্ডিয়ান আর্মির জন্য কি কি অনুমোদন দেওয়া হয়েছে। প্রথমে বলছে লয়টার মিউনিশনস, লো লেভেল লাইট ওয়েট রেডার্স, পিনাকার জন্য লং রেঞ্জ গাইড রকেটস, ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেমস MK2। এই হচ্ছে লয়টার মিউনিশনস, এটা এক ধরনের ড্রোন। এর কাজ কি? লয়টার মিউনিশনস এগুলোকে সাধারণত কামিকাজে ড্রোন বলা হয়, যেটাকে আপনারা চেনেন, একদম সহজলভ্য নাম কামিকাজে ড্রোন। যে ড্রোন এই দশকে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যুদ্ধক্ষেত্রে সেই কামিকাজে ড্রোন। এটা একটু প্রযুক্তি অন্যরকম, আলাদা। কি বলছে, এগুলো নির্দিষ্ট এলাকার উপর অনেকক্ষণ ঘুরে বেড়াতে পারে এবং লক্ষ্য শনাক্ত হলে নিজেই আঘাত করে বিস্ফোরিত হয়। এর কাজ কি? শত্রুর বাংকার, আর্টিলারি ট্যাঙ্ক, কমান্ড পোস্ট ধ্বংস, সীমান্তে দ্রুত ও নিখুঁত হামলা। কি বলছে, একে তো লঞ্চ করে দিলাম, কিন্তু ও যতক্ষণ না লক্ষ্য স্থির করবে যে কোথায় আমাকে হামলা করতে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ড্রোন আকাশে উঠতে সক্ষম। রাউন্ড দেবে, বুঝতে পারছেন? ওই যে বিমান যদি ল্যান্ড না করতে পারে কি করে, মহাকাশে রাউন্ড দেয়, ওই সেরকম রাউন্ড দেবে। রাউন্ড দিয়ে আগে শনাক্ত করবে লক্ষ্যবস্তু যে কোথায় গিয়ে হামলা আমাকে করতে হবে, তারপর ঠিক সেখানেই দ্রুত গতিতে, আপনি চিন্তাও করতে পারবেন না এত দ্রুত গতিতে সে নেমে আসবে এই ড্রোন, এসে সঙ্গে সঙ্গে আত্মঘাতী বোমারু যাকে বলে বিস্ফোরণ হবে। কি হবে তখন? শত্রুপক্ষর ওই বাংকার কিংবা আর্টিলারি ট্যাঙ্ক বা কমান্ড পোস্ট নিমিষে ধ্বংস। এবার দেখুন 2 নম্বর, লো লেভেল লাইটস ওয়েট র্যাডার্স। এই যে এই ধরনের র্যাডার্স, এর কাজ কি? হালকা ও সহজে বহনযোগ্য র্যাডার যা নিচু উচ্চতায় উড়ে আসা লক্ষ্য শনাক্ত করতে পারে। বুঝতে পারছেন? অনেকে আছে শত্রুপক্ষ, বিশেষ করে অপারেশন সিন্দুরের সময় আপনারা দেখেছেন যে পাকিস্তান এই যে কামিকাজের ড্রোনগুলো পাঠাতো, হ্যাঁ, একদম নিচু এলাকায় এসে কিছুটা দেয়াল ভেঙে দিয়ে চলে যাচ্ছে, সাধারণ মানুষের বাড়ি ভেঙে দিয়ে চলে যাচ্ছে। কত সাধারণ মানুষের বাড়ি ভাঙা গেছে, কত সাধারণ মানুষের জীবন গেছে, প্রায় সরকারি খাতায় 17-18 জন, হয়তো তারও বেশি হতে পারে। বুঝতে পারছেন? মানে সাধারণ মানুষকে মেরে তারা মজা পায়, ওই কামিকাজের ড্রোন দিয়ে হামলা করেছিল, মিসাইল ছুড়েছিল। কিন্তু দেখুন এবার আমাদের আসছে লো লেভেল লাইটস ওয়েটস র্যাডার, যে র্যাডার কিন্তু এই ধরনের একদম নিচ থেকে উড়ে আসা ড্রোন বলুন, যা বলুন, যুদ্ধ বিমান একদম নিচে বায়ুমণ্ডলে একদম নিচের স্তর দিয়ে উঠছে, তাদেরকে চিহ্নিত করতে সক্ষম এই ধরনের র্যাডার। এর কাজ কি হবে? ড্রোন, হেলিকপ্টার, লো ফ্লাইং এয়ারক্রাফট এরা চিহ্নিত করে ফেলবে। আর চিহ্নিত করে কি করবে? পাহাড়ি ও সীমান্ত এলাকায় এরা নজরদারি চালাবে। চিহ্নিত করে কি করবে? সিগন্যাল দেবে যে এদেরকে এবার ধ্বংস করতে হবে, খুব তাড়াতাড়ি নিচে চলে আসছে। বুঝতে পারছেন? এই ধরনের র্যাডার অন্তর্ভুক্ত হচ্ছে। আমাদের তো জানেন আপনারা S-400 আছে, এবং S-400 অপারেশন সিন্দুরের সময় যা যা কাজ করেছে তার ভূয়সী প্রশংসা এখন মিলছে। একটা ছবিও আপনাদের সামনে তুলে ধরেছে এই মুহূর্তে আমাদের ডিফেন্স। বুঝতে পারছেন? সেটা নিয়েও আমি আলোচনা করব, পুরো S-400 নিয়ে, তার আবার নতুন কি কি আসছে। S-400 কেও
নিরাপত্তা দেওয়ার জন্য আরও একটা জিনিস অন্তর্ভুক্ত হচ্ছে, সে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আরও একটা এপিসোড নিয়ে আসব। আপাতত এই ৭৯,০০০ কোটি টাকা থেকে কি কি আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, তারপর বলছে লং রেঞ্জ গাইডেড রকেটস, পিনাকা, যেটাকে পিনাকা রকেটস বলা হয়, এই যে এই ধরনের রকেটগুলো। কি বলছে, পিনাকা রকেট সিস্টেমের উন্নত সংস্করণ আসছে, যা অনেক দূরের লক্ষ্যবস্তু অন্তত নিখুঁতভাবে আঘাত করতে পারে। দেখা যাচ্ছে না, শীতে কুয়াশা, কোনো যায় আসে না, শুধু টার্গেট ঠিক রাখতে হবে, ব্যাস, সে যত দূরেই থাকুক লক্ষ্যবস্তুতে ঠিক আঘাত হানতে পারবে এই ধরনের রকেট। পিনাকা রকেট কি বলছে, এর কাজ শত্রুর গভীরে থাকা ঘাঁটি ধ্বংস করা, যেখানেই আপনি ঘাঁটি গাড়ুন না কেন ঠিক চিহ্নিত করে ধ্বংস করে দেবে। আর কি বলছে, আর্টিলারি ও সেনা সমাবেশে দূরপাল্লার হামলা, অনেক দূর থেকে এই হামলা করতে সক্ষম। তাই আপনি যেখানেই থাকুন না কেন, ভাববেন না যে ভারতের দিল্লিতে রয়েছে, ভারতের হায়দ্রাবাদে রয়েছে, ভাববেন না, বুঝতে পারছেন, যেখানেই থাকুন না কেন আমাদের এই ধরনের রকেট আপনাদের ওই সীমান্ত বরাবর, কাশ্মীর বলুন কিংবা ওই বাংলাদেশের সীমান্ত বরাবর, যেখানে ইচ্ছা বলুন, আমরা কিন্তু সক্ষম দূরপাল্লা, একদম দূরপাল্লার হামলা করতে সক্ষম এই ধরনের রকেট। তারপর কি বলছে, ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম MK2, এই যে এই ধরনের দেখতে হয়, এই সেই জিনিসটি বলছে কি কি, এটা হচ্ছে ড্রোন শনাক্ত করার পাশাপাশি তা নিষ্ক্রিয় করতে পারে। ধরুন পাকিস্তান ড্রোন ছুড়েছে, বুঝতে পারছেন, ওটাকে তো চিহ্নিত করবেই করবে, এ তো দেখতে পাবেই পাবে, শুধু শনাক্তই করবে না, তার সঙ্গে সঙ্গে ওই ড্রোনটার কার্যক্ষমতা নিষ্ক্রিয় করে দেবে, বুঝতে পারছেন, এতটাই ক্ষমতা এই MK2। কি বলছে কাজ, শত্রু ড্রোন ধরতে, জ্যাম বা ডিস্ট্রয় করে ড্রোন নামিয়ে দেওয়া, সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা, বুঝতে পারছেন, ইন্টারনেট জ্যাম করে দেওয়া হবে, আর কি করা হবে, ডিস্ট্রয় করে দেওয়া হবে, সেই ড্রোনটাকে ডিস্ট্রয় পর্যন্ত করে দিতে সক্ষম এই ধরনের MK2, বুঝতে পারছেন। এইগুলো গেল। এবার দেখুন, এবার হচ্ছে ইন্ডিয়ান নেভি, তার জন্য কি কি বরাদ্দ হয়েছে, বোলার্ড পুল টাগসের এক্সেপ্টেন্স অফ নেসেসিটি, কি বলছে এটা, আর কি HFSDR ম্যানপ্যাক রেডিওস, আর কি, আর হচ্ছে হ্যাল আরপাস হাই অ্যালটিটিউড লং এন্ডিউরেন্স রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম। প্রথম আমরা দেখব বোলার্ড পুল টাগস, এটা কি জিনিস, এগুলো বিশেষ ধরনের শক্তিশালী জাহাজ যা বড় যুদ্ধ জাহাজ বা সাবমেরিনকে বন্দরে টেনে আনা বা বের করতে সাহায্য করে। এই যে সেই ছবি আপনাদের সামনে, পুরো একটা একটা করে আমি বলবো তার কি কি কার্যক্ষমতা, একটা একটা করে ছবি আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এই সেই হচ্ছে বোলার্ড পুল টাগস, যা দিয়ে বড় যুদ্ধ জাহাজ এবং সাবমেরিনকে বন্দরে টেনে আনা যাবে এবং দূরে সরানো যাবে। এটা খুব শক্তিশালী, এটা কিন্তু সহজে ধ্বংসও করতে পারবে না শত্রুপক্ষ। তারপর দেখুন কি আসছে, তারপর আসছে HFSDR ম্যানপ্যাক রেডিওস। আপনাদের আমি ওই এপিসোডেই বলেছিলাম যে এমন একটা রেডিওস যেটা সৈনিকরা পিঠে নিয়েও হাঁটতে সক্ষম, বুঝতে পারছেন, তাদের কোনো যায় আসবে না, খুবই হালকা, এই সেই ছবি HFSDR রেডিও ম্যানপ্যাক। ম্যানপ্যাক মানে সৈনিক পিঠে বহন করতে পারে এমন আধুনিক রেডিও। এর কাজ কি, শিপ টু শিপ ও শিপ টু শোর যোগাযোগ করা, বুঝতে পারছেন, যখন নেভি শিপে কাজ করে, সব সৈন্য তো আর একটা শিপে থাকে না, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে আমাদের এই ইন্ডিয়ান ওশিয়ানে কিংবা বঙ্গোপসাগরে, বুঝতে পারছেন, কিন্তু সেইখান থেকে শিপ টু শিপ যোগাযোগের যে মাধ্যম সেটা কিন্তু অবশ্যই রেডিওর মাধ্যমেই হয়, কিন্তু এটা হচ্ছে সেই উন্নত রেডিওর মাধ্যম যেটা হচ্ছে আপনি পিঠে ক্যারি করতে পারবেন, কোথাও বসিয়ে রাখতে হবে না, আপনাকে শুধু রিসিভার নিয়ে ঘুরতে হয় সেটাও করতে হবে না, আপনি পুরো গোটা রেডিও নিয়ে ঘুরতে পারবেন, বুঝতে পারছেন, এমনই একটি রেডিও। তারপর এর কাজ হচ্ছে নিরাপদ ও এনক্রিপ্টেড কমিউনিকেশন। এই যে কমিউনিকেশন হচ্ছে, এই কমিউনিকেশনে অন্য কেউ আর কোনো তৃতীয় ব্যক্তি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মাথা গলাবে না, পারবে না, কোনো সুযোগ নেই। কি বলছে এবার, হ্যাল আরপাস, এটা কি, হাই অ্যালটিটিউড লং এন্ডিউরেন্স ড্রোন, খুব উঁচুতে অনেকক্ষণ উঠতে পারে, এই হচ্ছে সেই ছবি। হ্যাল আরপাস এর নাম, কাজ কি, সমুদ্র অঞ্চলে নজরদারি চালানো, বুঝতে পারছেন, অন্য কোন দেশের যুদ্ধ জাহাজ আমাদের ওপর নজরদারি চালাচ্ছে বা আশেপাশে আছে সেগুলো কিন্তু চিহ্নিত করে ফেলবে এই ধরনের ড্রোন। তারপর শত্রু জাহাজ বা সাবমেরিন শনাক্ত, যদি সাবমেরিনও থাকে, জলের তলাও পর্যন্ত থাকে, তাহলেও চিহ্নিত করে নিতে পারবে এই ধরনের ড্রোন যে ওই জায়গায়, ওই নির্দিষ্ট জায়গায় জলের তলায় সাবমেরিন রয়েছে ওই দেশের, বুঝতে পারছেন। এবার দেখুন, ম্যারিটাইম ISR ইন্টেলিজেন্স সার্ভেলেন্স এবং রেকগনাইজেশন, এই সমস্ত দিকে
একদিকে যেমন ইন্টেলিজেন্সের কাজ করবে, অন্যদিকে সার্ভিলেন্সের কাজ করবে। বুঝতে পারছেন, একই সঙ্গে অনেক ফায়দা। তাহলে কেন নেবে না, কেন অন্তর্ভুক্ত হবে না? এবার বলছে ইন্ডিয়ান এয়ারফোর্স কি পাবে? ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য গুরুত্বপূর্ণ অনুমোদন, অস্ত্র MK2 এয়ার টু এয়ার মিসাইল, পাইস 1000 প্রিসিশন গাইডেড মিউনিশনস, আচ্ছা, অটোমেটিক টেক অফ অ্যান্ড ল্যান্ডিং রেকর্ডিং সিস্টেম আর ফুল মিশন সিমুলেটর। এটা তো ছাড়ুন, কিন্তু বাদ বাকিগুলো আমি আপনাদের বলছি। অস্ত্র MK2 এটা কি? এটা হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল। এই যে সেই মিসাইল, ছবি দেখে নিন, ছবি দেখে নিন, কারণ এইটা যখন গিয়ে ধ্বংস করবে, আপনি বাংলাদেশ থেকে দেখছেন কিংবা পাকিস্তান থেকে দেখছেন ডাব করে, আমি জানি না, কিন্তু এই ছবিটা দেখে নিন। যখন গিয়ে আপনাদের ওই জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করবে, তখন কিন্তু এই ছবিটা দেখতে পারবেন না, তখন সবটাই কালো কালো, ধোঁয়া ধোঁয়া, ছাই পড়ে আছে, ঠিক আছে? ওই সবই দেখতে পাবেন। তাই এখন দেখুন, খুব সুন্দর আমি ছবি আপনাদের জন্য রেখেছি, দেখে নিন। অস্ত্র, এই হচ্ছে অস্ত্র, অস্ত্র মিসাইল, বুঝতে পারছেন? কাঁপুনি ধরিয়ে দেবে। এবার দেখুন এর কী কাজ। দেশীয়ভাবে তৈরি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ VVR এয়ার টু এয়ার মিসাইল। এর কাজ হচ্ছে চোখে না দেখা দূরত্ব থেকেই শত্রু ফাইটার জেট ধ্বংস করে দিতে পারে, আকাশ যুদ্ধে আধিপত্য নিশ্চিত করতে পারে। বুঝতে পারছেন? এই একটা মিসাইল, যে ড্রোন হয়তো দেখাই যাচ্ছে না চোখে, ধরুন এমন ড্রোন পাঠানো হয়েছে শত্রুপক্ষের কাছ থেকে, যে ড্রোন খালি চোখে দেখাই যাচ্ছে না, বুঝতে পারছেন? কিন্তু এই অস্ত্র সেটাকে ডিটেক্ট করতে সক্ষম, এবং গিয়ে কি করবে, সে ফাইটার জেট হোক কিংবা ড্রোন হোক, ধ্বংস করে দেবে। বুঝতে পারছেন? এবার দেখুন লাস্ট স্লাইডে আপনাদের দেখাবো আর তিনটে জিনিস। এটা হচ্ছে স্পাইস 1000, সেই অত্যন্ত নিখুঁত প্রিসিশন গাইডেড বোম কিট। এটা এক ধরনের বোম কিট। কি বলছে এর কাজ? বাংকার, রানওয়ে, গুরুত্বপূর্ণ স্থাপনায় নির্ভুল আঘাত, কোলেটেরাল ড্যামেজ কমানো। বুঝতে পারছেন? একদম নির্ভুল আঘাত করবে এই ধরনের একটা বোম পাচ্ছে। এটা বোম কিট এক ধরনের, এটা কিন্তু কোনো ধরনের মিসাইল নয়, কিন্তু বোম কিট বলা হচ্ছে। তারপর দেখুন অটোমেটিক টেক অফ অ্যান্ড ল্যান্ডিং রেকর্ডিং সিস্টেম। এই যে টেক অফ অ্যান্ড ল্যান্ডিং রেকর্ডিং সিস্টেম, ফাইটার জেটের টেক অফ ও ল্যান্ডিংয়ের প্রতিটি ডাটা রেকর্ড করে। এর কাজ হলো পাইলটের পারফরমেন্স বিশ্লেষণ, দুর্ঘটনা তদন্ত ও প্রশিক্ষণ উন্নত করা। আপনারা দেখেন প্রশিক্ষণের সময় অনেক সময় হয় দুর্ঘটনাবশত যে আমাদের ফাইটার জেট দুর্ঘটনার কবলে পড়ে, ভেঙে পড়ে, অনেক সময় পাইলটের মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু এই যে সিস্টেম এবার আসছে, এই সিস্টেম কিন্তু আমাদের প্রশিক্ষণেও অনেক সুবিধা দেবে। এরপর এই ধরনের দুর্ঘটনা কিন্তু আর ঘটবে না, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। এবার কি ফুল মিশন সিমুলেটর, পুরো যুদ্ধ পরিস্থিতির বাস্তব অনুকরণে তৈরি হবে ট্রেনিং সিস্টেম। কাজ পাইলটদের যুদ্ধ প্রশিক্ষণ, বাস্তব যুদ্ধের আগে ঝুঁকিহীন অনুশীলন। যেভাবে আপনাকে যুদ্ধ করতে হবে, ধরুন যে জায়গায়, যে উপত্যকায়, ঠিক সিমিলার এমন একটা পরিস্থিতি তৈরি করে পুরো গ্রাউন্ডটাকে সাজিয়ে আগে একই রকমভাবে অনুশীলন করা হবে। এই ধরনের পদ্ধতিও কিন্তু এবার অন্তর্ভুক্ত হচ্ছে ভারতীয় সেনায়। এটা হচ্ছে কারা? এটা এয়ারফোর্স পাচ্ছে। এই ধরনের অত্যাধুনিক প্রশিক্ষণ এয়ারফোর্সকে এবার দেয়া হবে। বুঝতে পারছেন? ৭৯,০০০ কোটি টাকা কিন্তু জলে যাচ্ছে না। আর কি রয়েছে? ভারতের নাম বিশ্ববাজারে অপারেশন সিন্দুরের পর সবচেয়ে বেশি উজ্জ্বল করেছে JS-400 সুদর্শন চক্র। যে সুদর্শন চক্র দিয়ে আমরা শত্রুদের ঠেকিয়ে দিই এবং ওদের যে সমস্ত বিমানগুলো আমরা নামিয়ে দিয়েছিলাম পাকিস্তানের, বুঝতে পারছেন? সেই সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্রের ছবি এবার প্রকাশ্যে, যা ভারতীয় সামরিক বাহিনী ব্যবহার করে। এই ছবি কিন্তু ভারতীয় এয়ারফোর্সই প্রকাশ্যে এনেছে। আর যারা বলছিলেন কমেন্টে যে এই ধরনের বিষয় কেন প্রকাশ্যে বলে দিচ্ছেন, সবাই জেনে যাবে, তাদেরকে আমি এই প্রশ্ন করতে চাই, তাহলে IAF কেন ওই সুদর্শন চক্রের ছবি হঠাৎ প্রকাশ্যে আনলেন? কেনই বা আনলেন? কেন দেখানো দরকার? তার কারণ শত্রুপক্ষকে সতর্ক করা দরকার সব সময়, যে আপনারা বেশি লাফাবেন না, আমরা কিন্তু বসে নেই, আমরা কিন্তু ক্রমেই উন্নত হচ্ছি। এই মুহূর্তে আমরা সামরিক ক্ষেত্রে পৃথিবীর মধ্যে 4 নম্বর স্থানে রয়েছি। আগামীতে, বুঝতে পারছেন, 2030-এ যে লক্ষ্যমাত্রা নিয়ে ভারত এগোচ্ছে সুপার পাওয়ার হওয়ার জন্য,
30 আস্তে আস্তে দেখুন ওই 4 চতুর্থ নম্বর স্থানটা না 3 নম্বর 2 নম্বর হয়ে যায়। বুঝতে পারছেন? তখন এই বাংলাদেশ 30-এর ওপরে থাকা, পাকিস্তান 1 থেকে 10-এর মধ্যে না থাকা, তারা কি করবে? তারা শুধু দুশ্চিন্তা করবে, এছাড়া তাদের আর কোনো গতি নেই। যদি এই এপিসোডটি ইনফরমেটিভ লাগে, অনেক তথ্য রয়েছে এর মধ্যে এবং এগুলো রিসার্চ করে নিয়ে আসতে এইভাবে আপনাদের জন্য ছবি দিয়ে পুরো একদম তাদের কার্যক্ষমতা সহ এইভাবে গ্রাফিক্স তৈরি করাটাও কিন্তু অনেক খাটনির কাজ। আমি বারবার বলি, একটা মানুষের নয়, একাধিক মানুষের কাজ। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই শেয়ার করবেন এই এপিসোডটি এবং আপনারা কমেন্ট করুন, আপনাদের মতামত জানান, লাইক করুন এবং ছড়িয়ে দিন আরও 5 জনের কাছে। সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।